প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আদমজী অনলাইন স্কুলের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দশম অধ্যায়ে বৃত্তের উপর আলোচনা করছিলাম। বৃত্তের উপর এর আগেও তিনটা ক্লাস নিয়েছি, আজকে সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে বৃত্ত সংক্রান্ত আলোচনা সমাপ্ত হবে। তোমরা কয়েকটা বৃত্ত এখানে ঘুরে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকা জুড়ে আছে। এই বৃত্তটা একটা এলাকা জুড়ে আছে, এই বৃত্তটা একটা এলাকা জুড়ে আছে, এটা একটা অঞ্চল বা এলাকা জুড়ে আছে। এখানে একটা বৃত্তাকার কেক, এটাও কিন্তু একটা অঞ্চল জুড়ে আছে বা এলাকা জুড়ে আছে। এটাও একটা বৃত্ত, এটা একটা অঞ্চল জুড়ে আছে। এখানে ছোট ছোট বৃত্ত আছে, এগুলো একটা অঞ্চল বা এলাকা জুড়ে আছে। এই চুড়ি এর মাঝখানে যে অঞ্চল, এটাও একটা অঞ্চল জুড়ে আছে। এখানে যে সাদা ঘড়ি, যে সাদা অংশটুকু, এটাও একটা অঞ্চল বা এলাকা জুড়ে আছে। এটাও একটা অঞ্চল বা এলাকা জুড়ে আছে। প্রত্যেকটা বস্তুই বৃত্তাকার এবং এদের নির্দিষ্ট এলাকা আছে, যেটাকে বৃত্তের ক্ষেত্রফল বলা হয়ে থাকে। আমরা লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ। এই পতাকার দৈর্ঘ্য, পতাকার প্রস্থ। আমরা জানি পতাকাটা তৈরি করতে কি কি কাপড় লাগবে। এখন প্রশ্ন যদি করা হয় লাল কাপড় কতটুকু লাগবে, আমরা এই লাল কাপড় কতটুকু লাগবে এটা যদি বের করতে চাই, তাহলে প্রথমে এই পুরাটার ক্ষেত্রফল বের করে নিতে হবে। সেই ক্ষেত্রফল থেকে আমাদের এই লাল অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা জানি এই সবুজ অংশের সাথে লাল অংশের যে অনুপাত রয়েছে 10:6। তো কাজেই পুরো ক্ষেত্রফল থেকে আমরা 10:6 এই ভাগে ভাগ করে নিলে লাল অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, এবং সেখান থেকে লাল কাপড় কতটুকু লাগবে সেটা আমরা বের করতে পারবো। সবাই দেখতে পাচ্ছে একটা সাইকেলের চাকা, মাঝখানে এই যে রং করা অংশটুকু রয়েছে, এটা হচ্ছে এর ক্ষেত্রফল, বৃত্তক্ষেত্র। আমাদের আজকের আলোচনার বিষয় বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 9-10 ক্লাসের পরিমিতিতে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করা হবে। কাজে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে বিষয়গুলো রয়েছে, এখান থেকে যদি শিখে যাও তাহলে আমাদের 9-10 ক্লাসে যে আবার নতুন করে শিখতে হবে না। বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত এই আলোচনায় আমরা যে যে বিষয়গুলো আজকে ধারণা পাবো, সেটা হচ্ছে বৃত্তের ধারণা। যদিও এই বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা করা হয়েছে। পায়ের ধারণা, এটা একটা ধ্রুব সংখ্যা। পাই দিবস সম্পর্কে আমরা একটা ধারণা পাবো, পাই দিবস কবে সেই দিবসটা জানতে পারবো। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে পরিসীমা, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিসীমা নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিভাবে আসছে সেই নিয়মটা দেখব, এবং কিছু সমস্যার সমাধান করব। আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। তোমরা নিশ্চয়ই বৃত্ত অঙ্কন করতে পারো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। পেন্সিলটা চারিদিকে যদি ঘুরিয়ে নিয়ে আসা হয়, তাহলে যে বক্ররেখাটা হয়ে থাকে এটা বৃত্ত হয়ে থাকে। আর এই বক্ররেখার দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। এই বক্ররেখার দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় থাকে বৃত্তের কেন্দ্র বলা হয়ে থাকে। আর বৃত্তের কেন্দ্র দিয়ে এই যে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে রেখাটা অঙ্কন করা হলো, এটাকে বৃত্তের ব্যাস বলা হয়ে থাকে। এটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা, এটাকে বলা হয় জ্যা। আমরা জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, পরিধি, বৃত্ত এই বিষয়গুলো নিয়ে যখন দশম অধ্যায় শুরু করেছিলাম, সেই অধ্যায়টাতে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা আজকে এই যে হলুদ অংশটা রয়েছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, এই বিষয়টা কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো জানবো। তো এটা যদি নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ব্যাসার্ধ কি, ব্যাস কি, ব্যাসার্ধ এবং ব্যাসের ভিতরে সম্পর্ক কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা আজকে পরিধি নির্ণয় করাও শিখবো, পরিধি কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখবো।
এই হলুদ অংশটা অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমরা জানি চাকাটি যখন একবার ঘুরবে এর ঠিক পরিধির সমান পথ অতিক্রম করবে। কাজেই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে পরিধি। আর বৃত্তের কেন্দ্র দিয়ে এই যে রেখাটা অঙ্কন করা হলো এটা হচ্ছে ব্যাস। এই যে পরিধি এবং ব্যাস, আমরা দেখতে পাচ্ছি যে পরিধিটা বড় আর ব্যাসটা হচ্ছে ছোট। এই পরিধিটা এই ব্যাসের দেখো 3 গুণের থেকেও সামান্য একটু বেশি আছে। এখান থেকে এটুকু হচ্ছে 1, এটুকু 2, এটুকু 3 আর এই এতটুকু বেশি আছে। তো কাজে আমরা এই পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করি তাহলে 3 এর থেকে সামান্য একটু বেশি হবে। আমরা একটু দেখি, এই যে পরিধি হচ্ছে 21.9912 এবং ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার। আমরা এই দুইটার যদি অনুপাত করি তাহলে 3.1416 হবে। আমরা বৃত্তটা ছোট নেই আর বড় নেই, এই অনুপাতটা সব ক্ষেত্রে ধ্রুব থাকে বা একই থাকে। আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এখানে একটা বৃত্ত নিলাম। এই বৃত্তের যে ব্যাস রয়েছে সেই ব্যাস হচ্ছে 10.5 সেন্টিমিটার এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পরিধি সেই পরিধি হচ্ছে 32.9868 সেন্টিমিটার। আমরা যদি এই পরিধিকে এই ব্যাস দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3.1416 আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার ব্যাস 7 সেন্টিমিটার, এখানকার ব্যাস হচ্ছে 10.5 সেন্টিমিটার এবং পরিধিরও পার্থক্য রয়েছে। এখানে পরিধি হচ্ছে 21.9912 এবং এখানে 32.9868 সেন্টিমিটার। কিন্তু এদের অনুপাত অর্থাৎ এই পরিধি এবং ব্যাসের অনুপাত 3.1416 এবং এখানেও বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 3.1416 এর কাছাকাছি। বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের এই যে অনুপাত ধ্রুব, এই ধ্রুবককে গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ পায়ের মান ধরা হয় 3.1416, যদিও এটা একটা অমূলদ সংখ্যা, দশমিকের পরে এর কখনো শেষ হবে না এবং এই সংখ্যাগুলোর কোনো পুনরাবৃত্তিও ঘটবে না, অর্থাৎ সংখ্যাগুলো বারবার আসবে এমনটা না। এটা একটা অমূলদ সংখ্যা। এই পাই আবিষ্কারের ফলে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। এই কারণে আন্তর্জাতিকভাবে পাই দিবস পালন করা হয়ে থাকে। পাই দিবস কবে? পায়ের মান 3.1416, যদিও এই মানটা এখানে শেষ নেই, এটা পায়ের আপাত মান। তবে 8 সমস্যা সমাধান করার জন্য দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিয়ে আসে 3.14 ধরা আছে। এই মানগুলো ব্যবহার করে আসলে সমস্যার সমাধান করা যায়। এখন কথা হচ্ছে পাই দিবসটা কবে, পাই দিবস কত তারিখে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। মনে থাকবে, আসলে মনে রাখতে হবে মানে মনে থাকবে। আমাদের দেশীয় রীতিতে কোনো তারিখ যদি লেখা হয়ে থাকে তাহলে কিভাবে লেখা হয়ে থাকে? নিশ্চয় জানো, আজকে 10 তারিখ। এই 10 তারিখটাকে আমরা আমাদের দেশীয় রীতিতে এইভাবে লেখা হয়ে থাকে 10/9/2020। অর্থাৎ প্রথমে দিন লেখা হয়ে থাকে, তারপরে মাস লেখা হয়ে থাকে, তারপরে বছর লেখা হয়ে থাকে। কিন্তু আমেরিকার রীতিতে আসলে তারিখটা ঠিক এইভাবে লেখা হয় না, উল্টা করে লেখা হয়। অর্থাৎ বছরটা আগে লেখা হয়ে থাকে, তারপরে মাস, তারপরে দিন। আমেরিকার রীতিতে যদি পায়ের মান লেখা হয়ে থাকে 3.14, এই মানটা যদি লেখা হয়ে থাকে পায়ের মান 3.14, তাহলে এটাকে যদি মাস ধরা হয়, এটা যদি দিন হয়ে থাকে, বুঝতেই পারছো 3 মাস মানে হচ্ছে মার্চ মাস এর 14 তারিখ, মার্চের 14 তারিখ। পাই দিবস হচ্ছে মার্চের 14 তারিখ। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে চলো একটা ভিডিও দেখে আসি। এই ভিডিওতেই বৃত্তের ক্ষেত্রফল আসলে কিভাবে আসছে, কিভাবে নির্ণয় করা হয়ে থাকে সেই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। দেখো, প্রথম থেকে দেখো, আমরা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে সমান 8 ভাগে বিভক্ত করলাম। বিভক্ত করার পর এই 4 ভাগ উপরে 4 ভাগ নিচে দিলাম, ফলে এটা অনেকটা আয়তাকার শেপে আসছে। আমরা 8 ভাগ না নিয়ে যদি এরকম 16 ভাগ নেই বা 32 ভাগ নেই, তাহলে দেখো এটা যেরকম আয়তাকার, এটা কিন্তু তার থেকে অনেক ভালো আয়তক্ষেত্র হয়েছে।
আমরা এটাকে এরকম অসংখ্য ভাগে বিভক্ত করলাম। যদি বিভক্ত করার পর অর্ধেক ভাগ উপরের দিকে বাকি অর্ধেক ভাগ নিচে রাখি, তাহলে দেখো এই দ্বিতীয়টা থেকে তৃতীয়টা কিন্তু অনেকটাই একেবারে আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। তো আমরা যদি এই ভাগ সংখ্যা এইভাবে বাড়াতে থাকি, বাড়াতে 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 অসীম পরিমাণ যদি ভাগ করি, প্রচুর বেশি পরিমাণে যদি ভাগ করি, তাহলে কিন্তু এটা আসলে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো দেখো আমরা এটাকে জুম করে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে অনেক ফাঁকা ফাঁকা। এটাকে আরো জুম করলাম, এটাকে আরো বিভক্ত করলাম। তো এভাবে বিভক্ত করার পর আমরা এরকম প্রচুর বেশি পরিমাণে বিভক্ত করলাম। তো বিভক্ত করার পরে অর্ধেক অংশ যদি উপরে, বাকি অর্ধেক অংশ যদি নিচে রাখি, তাহলে দেখো ঠিক একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, একেবারে একটা আয়তক্ষেত্র। তো আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তো যেহেতু এই আয়তক্ষেত্রের এই প্রস্থ আসলে বৃত্তের ব্যাসার্ধের সমান, আয়তক্ষেত্রের এই প্রস্থটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, এই প্রস্থটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। আর এই দৈর্ঘ্য হচ্ছে আমাদের যে পরিধি ছিল সেই পরিধির অর্ধেক। কারণ অর্ধেক অর্ধেক বৃত্তের পরিধি উপরের দিকে, আর বাকি অর্ধেক কিন্তু আমরা নিচের দিকে রেখেছি। এই কারণে এই দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেক। তো কাজেই আমরা এই খুব সহজেই এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফল বের করতে হলে এই প্রস্থ হচ্ছে আর, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেক। তো আমরা বৃত্তের পরিধি জানি 2πr, সেটার যদি অর্ধেক করি তাহলে πr, এদিক বরাবর πr আর এদিক বরাবর r, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে πr, প্রস্থ হচ্ছে r। কাজে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে π গুণ r স্কয়ার। বৃত্তের ব্যাসার্ধ r আর এর দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেক, যেটা আমি আগে বলেছি। এই 2 কেটে দিলাম, πr হলো। কাজে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে পারি, বৃত্তের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এই দৈর্ঘ্য πr এবং প্রস্থ হচ্ছে r, এটা দুটো গুণ করতে হবে। πr গুণ r, πr স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, π গুণ ব্যাসার্ধ স্কয়ার। তো আমরা এটা একটা পদ্ধতি ব্যবহার করলাম। আমরা আরেকটা পদ্ধতি শিখে নিই, যদিও সেখানে কিন্তু আলাদা মান আসবে তা আসবে না, আলাদা সূত্র আসবে সেটা না, একই সূত্র আসবে। তো π গুণ ব্যাসার্ধ স্কয়ার, এই যে সূত্রটা শিখলাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, সেই ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটা ব্যবহার করে তোমাদের একটা কাজ করতে হবে। অনেকের বাড়িতে এই ধরনের টি টেবিল থাকতে পারে বা ডাইনিং টেবিলও থাকতে পারে। এই টেবিলের ব্যাস দিয়ে আছে 10 সেন্টিমিটার। এই টেবিলের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা জানি ক্ষেত্রফল, বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π গুণ ব্যাসার্ধের বর্গ বা π গুণ ব্যাসার্ধ স্কয়ার। তো ব্যাস যেহেতু দেওয়া আছে 10 সেন্টিমিটার, কাজেই এই ব্যাসের অর্ধেক হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তো π গুণ ব্যাসার্ধ স্কয়ার অর্থাৎ 5কে স্কয়ার যদি করি, তাহলে 25 π হবে এই উপরিতলের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা পারবে অঙ্কটা করতে। আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা পদ্ধতি ব্যবহার করব। এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, যে এই কালো যে বৃত্ত, এর মাঝখানে যে অংশটুকু আছে এটা হচ্ছে তার ক্ষেত্রফল। আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, বৃত্তটি একটু একবার ঘোরাই, কারণ আমরা জানি বৃত্তটা একবার ঘুরলে ঠিক পরিধির সমান পথ অতিক্রম করবে। এটা একবার ঘুরলো, ঘোরার ফলে পরিধির অংশটা এই অংশ পর্যন্ত হচ্ছে পরিধি। এখন এ ঠিক ব্যাসার্ধের সমান করে, অর্থাৎ ঠিক মাঝখান পর্যন্ত আমরা দাগ নিলাম। এটা যদি পানি হতো এবং আমরা যদি এই দুইটা অংশ যোগ করে দিতাম, এই পরিমাণ পানিতে কিন্তু এই ত্রিভুজটা একদম সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যেত। আমরা এই অংশটা দিয়ে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে পারতাম। তার মানে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যা হবে, এই পাশে যে সমকোণী ত্রিভুজ হয়েছে এর ক্ষেত্রফল কিন্তু একই হবে। ঠিক একইভাবে এই অর্ধবৃত্তের দিয়েও কিন্তু আমরা এরকম সুন্দর একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তো আমরা বলতেই পারি আগে যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ক্ষেত্রফল যা, এখানে দেখো এই পুরাটা আমরা যদি একটা ত্রিভুজ ধরি, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে আমরা আগে যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ক্ষেত্রফলের কিন্তু সমান। কাজেই আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে পারি, তাহলে
বৃত্তের ক্ষেত্রফলটাও পেয়ে যাব। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, এই উচ্চতা গুণ করতে হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই উচ্চতাটা আসলে ব্যাসার্ধের সমান, এবং এই যে ভূমি, এই ভূমিটা কিন্তু পরিধির সমান। এই ভূমিটা পরিধির সমান। এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তক্ষেত্রের পরিধি, আর এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, এই দুটো কিন্তু সমান 2πr। বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ এই ত্রিভুজের উচ্চতার সমান, এটা হচ্ছে r। এই যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। এর ভূমি হচ্ছে 2πr আর উচ্চতা হচ্ছে r। 2πr আর এই 2 কাটা গেল, কাজে পাই আর সাথে r যদি গুণ করি, পাই গুণ ব্যাসার্ধ। আমরা কিছু সমস্যার সমাধান করি। এখানে একটা বৃত্ত দিয়ে আছে, এই বৃত্তটা সমান দুই ভাগে বিভক্ত করা হলো, কাজেই এদিকে একটা অর্ধবৃত্ত, এদিকে একটা অর্ধবৃত্ত। আমরা এই দুইটা অর্ধবৃত্ত যোগ করলে পুরো একটা বৃত্ত হবে। এখানে আরেকটা বৃত্ত নেওয়া হলো মিষ্টি কালারের, এটাকেও সমান দুই ভাগে ভাগ করে এদিকে রাখলাম। এখন এখানে একটা আয়তক্ষেত্র রাখা হলো। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা এই অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে ক্ষেত্র কিন্তু অনেকগুলো রয়েছে। মাঝখানে একটা আয়তক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফল এই 18 আর 10 গুণ করলে পরে 180 বর্গ সেন্টিমিটার হবে। আমরা যদি এই মিষ্টি কালারের যে বৃত্তটা ছিল, সেই বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আলাদা একটা ক্ষেত্র আসবে। হলুদ এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করতে চাই, এই বৃত্তটার ক্ষেত্রফল, তাহলে আলাদা একটা মান আসবে। তো কিভাবে বের করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। নিশ্চয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবা। দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এই অংশটুকুর ক্ষেত্রফল বের হবে 180 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমরা যদি এই মিষ্টি কালার যে অংশটুকু আছে, এটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, অর্থাৎ এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দেখতেই পাচ্ছ যে এদিক বরাবর হচ্ছে 10 সেন্টিমিটার। কাজেই এটার ব্যাস কিন্তু হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। কাজে ব্যাসার্ধ হবে হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার বা ব্যাসার্ধের বর্গ। তো ব্যাসার্ধ যেহেতু 5 সেন্টিমিটার, এর বর্গ হচ্ছে 5 5 25 পাই হবে এই মিষ্টি কালারের যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ক্ষেত্রফল। আর হলুদ এই বৃত্তটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে দেখতে পাচ্ছ যে এই বরাবর হচ্ছে 18 সেন্টিমিটার। কাজেই এই হলুদ বৃত্তের ব্যাস কিন্তু 18 সেন্টিমিটার। কাজে ব্যাসার্ধ হবে হচ্ছে 9 সেন্টিমিটার। আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার, অর্থাৎ পাই গুণ 9 স্কয়ার, 9 কে স্কয়ার করলে আমরা জানি 81 হবে। কাজে 81 পাই হচ্ছে এই হলুদ বৃত্তটার। তো আমরা পায়ের মান বসাই দিতে পারি, আর না বসালেও ঠিক ওইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। পায়ের মান বসালে একটা সংখ্যা আসবে, আর না আসলে পায়ে ওইভাবেই রেখে দিই। তো এখানে আমরা দুইটা ক্ষেত্র দেখতে পাচ্ছি। এই পাশে একটা বৃত্তাকার ক্ষেত্র, এবং এখানে এই যে নীল কালারের একটা ত্রিভুজ ক্ষেত্র রয়েছে। চিত্রে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তার মানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 314.16 বর্গমিটার। বৃত্তের ক্ষেত্রের পরিধি কত, এটা আমাদের বের করতে হবে। এই ধরনের সমস্যা বইতে আছে। এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটি একটু বলে তোমরা একটু মনে রাখো, এবং সেই অনুসারে সমাধান করলে ইনশাআল্লাহ মিলবে। তো আমরা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল জানি পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার। সেখান থেকে আমরা পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার সমান 314.16 এটা লিখতে পারবো, এবং ওখান থেকে আর এর মানটা বের করব। আর এর মান যদি পেয়ে যায়, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, ওইখানে আবার আর এর মান বসাই দিলে। তো আশা করি সমস্যাটা সমাধান করতে পারবে। আমরা এখানে কিছু সমস্যা দেখি এবং সেই সমস্যাগুলো সমাধান করি। প্লেটের সাদা অংশের ব্যাসার্ধ দিয়েছে 5 সেন্টিমিটার, এবং কেন্দ্র থেকে একদম প্রান্তীয় বিন্দু পর্যন্ত, অর্থাৎ বহি ব্যাসার্ধ দিয়েছে 9 সেন্টিমিটার, না এটা মিলিমিটার দিয়েছে, 9 মিলিমিটার। ক নাম্বার প্রশ্ন আছে বৃত্তদ্বয়ের ব্যাস কত। যেহেতু ব্যাসার্ধ দিয়ে আছে, কাজে ব্যাস বের করতে হলে ব্যাসার্ধ যা দিয়ে আছে তার দ্বিগুণ করে নিতে হবে। ভিতরে যে সাদা অংশ, তার ব্যাসার্ধ যেহেতু 5 মিলিমিটার দিয়ে আছে, কাজে ব্যাস হবে এর দ্বিগুণ, অর্থাৎ 10 মিলিমিটার। বাইরের ব্যাসার্ধ দিয়ে আছে 9 মিলিমিটার, কাজে বাইরের ব্যাস হবে এই 9 এর দ্বিগুণ, অর্থাৎ 18 মিলিমিটার। বৃত্তদ্বয়ের পরিধি নির্ণয় করো। পরিধি নিশ্চয়ই নির্ণয় করতে পারবা। পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। এই সূত্রটা ব্যবহার করে নিশ্চয়ই দুইটারই পরিধি বের করতে পারবো।
এবার বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই বাইরের অর্থাৎ এই 9 মিলিমিটার ব্যাসার্ধ ধরে এই বাইরের ক্ষেত্রফল অর্থাৎ পুরা এই প্লেটের ক্ষেত্রফল বের করতে হবে। সেখান থেকে এই সাদা অংশের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার অর্থাৎ এই নীল অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। যেহেতু দুইটাই বৃত্ত কাজে পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার এই সূত্র দিয়ে আমরা এই নীল অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। আরো কিছু কাজ করো, এই যে চিত্রটা দেখছো এই চিত্র সংক্রান্ত সমস্যাই পরীক্ষায় মিললে আসে, কাজেই এই সমস্যাটা একটু মনোযোগ দিয়ে ভালো করে সমাধান করার চেষ্টা করবে এবং যা বলে সেগুলো একটু ভালো করে শুনবে। এখানে হলুদ যে বৃত্তটা দিয়ে আছে তার ব্যাসার্ধ দিয়ে আছে 1.6 মিলিমিটার এবং সবুজ বৃত্তটা আছে 1.5 সেন্টিমিটার, মিলিমিটার না সেন্টিমিটার। এবং এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে আছে 3 সেন্টিমিটার, প্রস্থ দিয়ে আছে 1 সেন্টিমিটার। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি সমাধান করি। এখানে ক নাম্বার হচ্ছে নীল অংশের ক্ষেত্রফল। নীল অংশ মানেই হচ্ছে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য 3, প্রস্থ 1। কাজে ক্ষেত্রফল যদি আমরা বের করতে হয় তাহলে 3 আর 1 গুণ করতে হবে, 3 বর্গ সেন্টিমিটার হবে। খ নাম্বার হলুদ ও সবুজ অংশ দুইটির পরিধি কত? যেহেতু ব্যাসার্ধ দিয়েছে 1.6 এবং 1.5 সেন্টিমিটার, কাজে পরিধি হচ্ছে 2 পাই আর। এখানে আর এর মান বসাই দিলে আমাদের দুইটারই পরিধি বের করতে পারবো ইনশাআল্লাহ। গ নম্বর প্রশ্ন হচ্ছে গোলাপি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। গোলাপি অংশ মানে হচ্ছে এই বাইরের বৃত্তের, তো এটার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে বড় যে ব্যাসার্ধটা দিয়ে আছে 2.5 সেন্টিমিটার, এইটা ব্যাসার্ধ ধরে এই বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার পরে এই হলুদ অংশ, সবুজ অংশ, নীল অংশ এই তিনটা অংশ বাদ দিয়ে দিতে হবে, তাহলে এই গোলাপি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। আমরা আগেই এই নীল অংশের ক্ষেত্রফল, হলুদ অংশের ক্ষেত্রফল এবং সবুজ অংশের ক্ষেত্রফল যেহেতু বের করেছে, তো কাজেই আমরা খুব সহজেই কিন্তু এই গোলাপি অংশের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এর পরিধি দেওয়া আছে 154 মিলিমিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ কত? যেহেতু পরিধি আছে 2 পাই আর, এখান থেকে আমরা খুব সহজে আর এর মানটা পেয়ে যাব 24.5 মিলিমিটার। যদি ব্যাস বের করতে বলে ব্যাস কত, তাহলে এই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করব, 49 মিলিমিটার। তৃতীয় যে প্রশ্নটা ছিল ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার, যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করা আছে আমরা খুব সহজে সেখান থেকে ক্ষেত্রফলটা 1885.7454 বর্গ সেন্টিমিটার বের করতে পারবো। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিশ্চয়ই মনে আছে, পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার অর্থাৎ ব্যাসার্ধের বর্গ। একটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাস শেষ করব। একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চাই। প্রতি মিটার দড়ির মূল্য দিয়েছে 18 টাকা। ক নাম্বার হচ্ছে বৃত্তাকার বাগানের ব্যাস কত? যেহেতু ব্যাসার্ধ দিয়েছে 21 মিলিমিটার, 21 মিটার, এই যে ব্যাস হবে 21 এর দ্বিগুণ অর্থাৎ 42। বৃত্তাকার বাগানের ব্যাস হবে 42 মিটার। খ নাম্বার বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল কত? যেহেতু ব্যাসার্ধ 21 মিটার দিয়ে আছে, কাজে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার অর্থাৎ 21 কে স্কয়ার করলে 441 পাই হবে ক্ষেত্রফল। ক নাম্বার হচ্ছে মালিককে কত টাকা দড়ি কিনতে লাগবে সে টাকার পরিমাণটা বের করতে হবে। যেহেতু ব্যাসার্ধ দিয়েছে 21 মিটার, এখান থেকে আমরা পরিধি 2 পাই আর বের করব। যা বের হবে, যেহেতু 2 বার ঘোরানোর কথা বলা আছে, কাজে পরিধিকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে যত মিটার হবে ঠিক তত মিটার দড়ি লাগবে। এখানে প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা দিয়ে আছে, কাজে পরিধির দ্বিগুণ যেটা বের করেছি তত মিটার দড়ির মূল্য আমরা খুব সহজেই গুণ করে বের করে ফেলতে পারবো। আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।